1517 সাল নাগাদ অটোমানরা মিশরের মামলুক সাম্রাজ্যকে দখল করার মাধ্যমে মিশর, সিরিয়া, হেজাজ এবং লেভান্টের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এই সময়ে সাম্রাজ্যের আকার প্রায় দ্বিগুণ হয়ে ওঠে, কিন্তু ওসমানের বংশধর তথা অটোমানরা আরও সম্প্রসারণে আগ্রহী ছিল। বেশ কয়েকটি ঘটনার প্রেক্ষিতে অটোমানরা মেডিটেরিয়ান সাগরে নৌ আধিপত্যের প্রয়োজনীয়তা অনুভব করে, আর এই আধিপত্য অর্জনের প্রথম পদক্ষেপ ছিল রোডস দখল করা। ফলে নাইটস হসপিটালারদের সাথে অটোমানদের যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। অটোমানদের মিশর দখল মেডিটেরিয়ান অববাহিকার পরিস্থিতি অনেকটাই বদলে দেয়, কেননা এতে ইউরোপীয় বণিকদের তাদের স্পাইস ট্রেড রুট হাতছাড়া হয়ে যায়। ইসলামের দৃষ্টিকোণ থেকেও এই সময়টি ছিল বেশ তাৎপর্যপূর্ণ, কারণ শেষ আব্বাসীয় খলিফা আল মুয়াত্তাকিল দ্য থার্ডকে অটোমানরা বন্দী করে আর সেলিম দ্য ফার্স্টের কাছে খলিফা উপাধি সমর্পণ করতে বাধ্য করে, যার অর্থ অটোমান সুলতানেরা এখন এককভাবে মুসলিম বিশ্বের উপর সামগ্রিক নেতৃত্বের দাবিদার। অটোমান সূত্র অনুসারে এ সময়ই সাফাভিদ শাহ ইসমাইল দ্য ফার্স্ট সেলিমের সাথে শান্তি প্রস্তাবে রাজি হন, যদিও ইরানি সূত্র মতে তা নিশ্চিতভাবে বলা যায় না। তবে এতটুকু নিশ্চিত যে রাজধানীতে ফিরে যাওয়ার পথে অটোমান সুলতান পূর্ব আনাতোলিয়ায় একটি বিশাল গ্যারিসন রেখে যান। এই সময়কালে অটোমানরা একটা বিশাল নৌবাহিনী গড়ে তুলতে আগ্রহী হয়ে ওঠে, যা ইউরোপীয়দের উন্নত নৌশক্তির বিরুদ্ধে প্রতিরক্ষা এবং একই সাথে নতুন ভূখণ্ড অর্জনে কাজে লাগবে। উত্তর আফ্রিকায় স্পেনের সম্প্রসারণ আরেকটি সুযোগ তৈরি করে, কারণ আলজেরিয়ার আমির 1516 সালে স্প্যানিশদের বিরুদ্ধে তাকে সাহায্য করার জন্য অটোমান বেসরকারি ওরুজ এবং হায়রেদ্দিনকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেন, যারা কিনা পরবর্তীতে বারবারোসা নামে পরিচিত হন। 1518 সাল নাগাদ হায়রেদ্দিন আলজেরিয়াকে একটি অটোমান প্রদেশে পরিণত করেন। যদিও স্পেন পরবর্তী কয়েক বছর ধরে তার সাথে লড়াই চালিয়ে যায়, তবুও অটোমানদের কাছে এখন ইতালি এবং স্পেন উভয় আক্রমণের পথ হয়ে ওঠে সুগম। 1520 সালে সুলতান সেলিম দ্য ফার্স্ট মারা যান। তার স্থলাভিষিক্ত হন তার পুত্র সুলেমান, যিনি সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট নামে পরিচিত। নতুন সুলতানের আকাঙ্ক্ষা ছিল আরও ইউরোপীয় ভূখণ্ড দখল করা। হাঙ্গেরীয় রাজ্য যখন সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই 1521 সালে সুলেমান আবারও তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। তার লক্ষ্য ছিল দানিউবের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুর্গ বেলগ্রেড। বেলগ্রেডের এই অবরোধ সম্পর্কে আমাদের সংগৃহীত তথ্য খুব সীমিত, তবে তা শুরু হয় 25শে জুন এবং দুর্গটির প্রতিরক্ষার কাজে নিয়োজিত ছিল কেবল অল্প কয়েকশো গ্যারিসন। আগস্টের শেষ দিকে বেলগ্রেড দখল করা হয়, যা ইউরোপকে অটোমানদের অভিযানের জন্য আরও উন্মুক্ত করে দেয়। এই সময় সুলেমান তার নৌবাহিনী প্রস্তুতি অব্যাহত রাখেন। মেডিটেরিয়ান সাগরে তার অবস্থান শক্তিশালী করার জন্য তিনি রোডস দ্বীপটি জয় করার সিদ্ধান্ত নেন। এই দ্বীপের মালিক ছিলেন সেন্ট জনের নাইটরা, যারা হসপিটালার নামেও পরিচিত। তারা 1 শতাব্দীরও বেশি সময় ধরে অটোমানদের গলার কাটা হয়েছিল এবং ইতিমধ্যেই 1480 সালে তাদের সাথে যুদ্ধ হলেও ফলাফল খুব একটা আশানুরূপ হয় না। সেন্ট জনের নাইটদের সম্পর্কে জানতে হলে আমাদের কয়েক শতাব্দী অতীতে তাদের উৎপত্তি লগ্নে ফিরে যেতে হবে। নাইটদের এই ধারা প্রথম ক্রুসেডের সময় থেকে শুরু হয়, যখন নাইটস হসপিটালাররা পবিত্র ভূমিতে খ্রিস্টান তীর্থযাত্রীদের জন্য হাসপাতাল পরিচালনা করতেন। পরবর্তীতে তারা একটি সামরিক ধারায় রূপান্তরিত হয় এবং তৃতীয় ক্রুসেডের সময় তারা লেভান্টের সবচেয়ে শক্তিশালী বাহিনীর একটিতে পরিণত হয়। 1291 সালে একর শহরটি মামলুকদের দখলে এসে পড়লে নাইটসরা তাদের মূল ভূখণ্ডে তাদের সর্বশেষ ঘাঁটি থেকেও বিতাড়িত হয়। 1310 সাল নাগাদ তারা দুর্বল বাইজেন্টাইন সাম্রাজ্যের হাত থেকে রোডস দ্বীপটি জয় করে এটিকে তাদের নতুন অভিযানের ঘাঁটিতে পরিণত করে। 1521 সালের মধ্যে সেন্ট জনের নাইটরা কুখ্যাত জলদস্যুতে পরিণত হয়। তারা ছিল দক্ষ নাবিক এবং ভূমধ্যসাগরে অটোমান বণিকদের জন্য একটা বড় হুমকি। তারা ছিল অটোমানদের জন্য এক বিরাট সমস্যা, আর মেডিটেরিয়ান নিয়ন্ত্রণে অটোমান প্রচেষ্টার পথে এক বিরাট বাধাও। অতএব বেলগ্রেড দখলের পর সুলতান সেন্ট জনের নাইটদের স্থায়ীভাবে রোডস থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেন। রোডস শহরের দুর্গটি ছিল খ্রিস্টীয় জগতের সবচেয়ে সুরক্ষিত দুর্গ, যা সে সময়কার সেরা ইতালীয় ইঞ্জিনিয়ারদের দ্বারা ডিজাইনকৃত ছিল। এটি সব দিক থেকেই সহজেই রক্ষা করা যেত। এর বেশিরভাগটাই পুরু পাথরের দেয়ালের 3টি বলয় দ্বারা সুরক্ষিত ছিল।
এর মধ্যে কিছু অংশ প্রসারিত ছিল যা ডিফেন্ডাররা বিভিন্ন কোণ থেকে আক্রমণকারীদের প্রতিরোধ করতে ব্যবহার করতে পারত। যুদ্ধক্ষেত্রগুলোকে জাতিভিত্তিক বিভিন্ন অংশে বিভক্ত করা হয়, যেখানে সমুদয় দুর্গটি ফরাসি, ইংরেজ, জার্মান, অভারগেন, প্রোভেনকাল, স্প্যানিশ এবং পর্তুগিজ নাইটস অফ সেন্ট জন দ্বারা সুরক্ষিত ছিল। এমন একটি দুর্গ দখল করা রিসোর্স এবং সৈন্য উভয় হিসাবেই একটা শক্ত ব্যাপার ছিল, তবুও সুলেমান তার সিদ্ধান্তে ছিলেন একদম অটল। নাইটস গ্র্যান্ডমাস্টার ভিলিয়ার্স ডি লয়েল অ্যাডাম জানতেন শীঘ্রই এই দুর্গটি অবরোধ করা হবে, তাই তিনি ইউরোপীয় নেতাদের কাছে সাহায্যের জন্য অনুরোধ করে বার্তাবাহক পাঠালেও তা কোনো কাজে আসে না। সাইপ্রাসে অবস্থিত ভেনিসীয় গ্যারিসনের একটি অংশ হসপিটালারদের সাহায্যে এগিয়ে আসে, কিন্তু এর বেশি কোনো সাহায্য তারা পায় না। 1522 সালের জুনের মধ্যে 400 জাহাজ সমেত শক্তিশালী একটি অটোমান নৌবাহিনী যাত্রা শুরু করে। সুলতানের শ্যালক মুস্তফা পাশার নেতৃত্বে বিশাল নৌবাহিনী গ্যালিপোলিতে অবস্থিত তাদের ঘাঁটি থেকে রোডস দ্বীপের দিকে যাত্রা করে। পুরো দ্বীপটি অবরোধ করে বহির্বিশ্ব থেকে একেবারে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। 28 জুলাই সুলতান সুলেমানের নেতৃত্বে অটোমান সেনাবাহিনী সেই দ্বীপটিতে পৌঁছায়। 1 লাখ জন শক্তিশালী সৈন্য সম্বলিত এই সেনাবাহিনী শ্রমিক, প্রকৌশলী, পদাতিক এবং সুলতানের অভিজাত জানিসারি কর্পসের সংমিশ্রণে গঠিত ছিল। বিপরীতে ডি ফিলিপ ভিলিয়ার্স লয়েল অ্যাডামের নেতৃত্বে রোডসের ডিফেন্ডারের সংখ্যা ছিল মাত্র 6703 জন, যার মধ্যে 703 জন ছিলেন সেন্ট জনের প্রকৃত নাইট। বাকিরা ছিল ভেনিসীয় এবং স্থানীয় ল্যাটিন আর গ্রিক জনগোষ্ঠী। অটোমানরা যখন পৌঁছায় তখন নাইটসরা তাদের মোকাবেলায় সম্পূর্ণভাবে প্রস্তুত ছিল। দ্বীপের সমস্ত গম সংগ্রহ এবং মজুত করে রাখা হয়েছিল, যেন তুর্কিরা তা নিজেদের কাজে লাগাতে না পারে। শহরের বন্দরের মুখে একটা বিশাল লোহার শিকল বেঁধে দেওয়া হয়েছিল, যেন সমুদ্রপথে অটোমানরা শহরে প্রবেশের কোনো সুযোগ না পায়। সুলতান তাই গোলাগুলির সীমার বাইরে একটা তাঁবুতে অবস্থান নেন, আর তারপরই অবরোধ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আগস্টের গোড়ার দিকে অটোমানদের কামান দুর্গের দেয়ালে বোমাবর্ষণ শুরু করে। তুর্কিরা এ সময় সামরিক প্রযুক্তিতে অন্যদের শীর্ষে ছিল। তারা বোমা থেকে শুরু করে বিশাল বিশাল কামানের গোলা দিয়ে দুর্গের দেয়ালে আক্রমণ এবং শহরের ভেতর আগুনের গোলা নিক্ষেপের মাধ্যমে শহরটিতে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি করে। তা সত্ত্বেও দুর্গটির সুনিপুণভাবে তৈরি দেয়ালগুলো দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে। গোলাবর্ষণের সময় অটোমান বাহিনী দুর্গের চারপাশে প্রতিরক্ষামূলক পরীক্ষা আর কাঠের প্যালিসেডের একটি নেটওয়ার্ক তৈরি করে। দুর্গের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করার জন্য অটোমান জেনারেলদের আদেশ মতে তাদের স্যাপাররা দেয়ালের নিচে খনন এবং বিস্ফোরক মাইন স্থাপন করেন। এই স্যাপাররা মূলত ছিল খ্রিস্টান, যাদের অটোমান বলকান অঞ্চলগুলো থেকে সংগ্রহ এবং নিয়োগ করা হয়েছিল, এবং তাদের এই কাজ ছিল খুবই বিপজ্জনক। তারা একটু একটু করে শহরের দেয়াল বরাবর এগিয়ে যাচ্ছিল, দেয়ালের নিচে পরীক্ষা খনন করছিল, আর নিজেদের প্রতিরক্ষার জন্য কাঠের তক্তা এবং পশুর চামড়া ব্যবহার করছিল। তা সত্ত্বেও ডিফেন্ডারদের গুলিতে অনেক স্যাপার নিহত হয়, আরও অনেকে বিস্ফোরণে মারা যায়। নাইটরা দুটো কাঠের খুঁটির মাধ্যমে ঘণ্টা দিয়ে শক্ত করে পশুর ঝিল্লির একটা চাদর বাঁধার মাধ্যমে উদ্ভাবনী এক ব্যবস্থা অবলম্বন করে, যাতে মাটির নিচে যে কোনো ধরনের কম্পনের শব্দ সৃষ্টি হতো, আর এটি রক্ষকদের নিচে অবস্থিত স্যাপারদের থেকে সতর্ক করত, যারা কিনা নিকটস্থ মাইনগুলোকে বিস্ফোরিত করে দিত। রক্ষকরা 50টিরও বেশি অটোমান টানেল ভেঙে ফেলতে সক্ষম হয়। তারা তাদের দুর্গের দেয়ালে সর্পিল আকৃতির ভেন্টও তৈরি করে, যেন কোনো মাইন বিস্ফোরিত হলেও তাদের বিস্ফোরক শক্তি কমিয়ে আনা সম্ভব হয়। এভাবেই রেডিয়ান ডিফেন্ডারদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও 4 সেপ্টেম্বর ইংরেজ ঘাটির নিচে দুটো অটোমান মাইন বিস্ফোরিত হয়, যার ফলে প্রাচীরের 11 মিটার দীর্ঘ অংশ ভেঙে পড়ে আর এর নিচের পরিখা ভরাট হয়ে যায়। এই উন্মুক্ত অংশটুকু দিয়েই অটোমান পদাতিক বাহিনী ঘাঁটিতে প্রবেশ করে, ফলে রেডিয়ানরা পিছু হটতে বাধ্য হয়। তারা তাদের সম্ভাব্য বিজয় উপলব্ধি করে যুদ্ধক্ষেত্রে বিজয় ব্যানার লাগালে ইংরেজ নাইট এবং গ্র্যান্ডমাস্টার লয়েল অ্যাডামের পাল্টা আক্রমণের শিকার হয়। আরও দুবার অটোমানরা দুর্গের ফাটল বরাবর আক্রমণ করে, কিন্তু প্রতিবারই জার্মান ইংরেজ নাইটরা মাটি আঁকড়ে ধরে রাখে। এ সময় উভয় পক্ষেরই ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। বলা হয় রেডিয়ান কামানের গোলায় সুলতানের মাস্টার গানারের পা উড়ে যায়। অন্যদিকে নাইটরাও তাদের 3 জন প্রধান কমান্ডার হারায়। সেপ্টেম্বরের শেষের দিকে অটোমানরা অনেকটাই শিথিল হয়ে পড়ে। সে মাসের 19 তারিখ অটোমান গুপ্তচররা সুলেমানকে জানায় যে স্প্যানিশ এবং প্রোভেনকাল ঘাঁটিগুলো তাদের ধারণার চেয়ে কম সুরক্ষিত। কোনো অভ্যন্তরীণ প্রাচীর বা প্রতিরক্ষামূলক খাদও নেই সেখানে।
নতুনভাবে সুলতান দুর্গের দেয়ালের সে অংশগুলোতে পূর্ণ আক্রমণের নির্দেশ দেন। গ্র্যান্ড উজির মোস্তফা পাশা এই আক্রমণের নেতৃত্ব দেন। আর এইসব বোমাবর্ষণের নাইটরা তো অবাক হয়ে যায়, আর অটোমান বাহিনী স্প্যানিশ ঘাঁটির দেয়াল অতিক্রম করতেও সক্ষম হয়। জানিসারিরা এবং নাইটদের মধ্যে এ সময় তুমুল সংঘর্ষ শুরু হয়। স্প্যানিশ দুর্গ দুবার হাতবদল হয়, কিন্তু শেষ পর্যন্ত অটোমানরাই দুর্গ থেকে বিতাড়িত হয়। এই ব্যর্থতায় ক্ষুব্ধ হয়ে সুলতান মুস্তফা পাশার মৃত্যুদণ্ড পর্যন্ত দাবি করে বসেন, কিন্তু তার উচ্চপদস্থ কর্মকর্তারা তাকে এমনটা না করতে অনুরোধ করেন। মুস্তফাকে মিশরে পাঠিয়ে দেওয়া হয় এবং অভিজ্ঞ সামরিক প্রকৌশলী আহমেদ পাশাকে তার স্থলাভিষিক্ত করা হয়। গোটা অক্টোবর মাস জুড়ে বিধ্বস্ত ইংরেজ দুর্গে লড়াই চলতে থাকে। নাইটরা এবং তাদের রেডিয়ান প্রজারা জানিসারিদের শহর থেকে দূরে রাখতে সক্ষম হয়, কিন্তু হতাহতের সংখ্যা বেড়েই চলে, যা তাদের জন্য একেবারেই ভালো কোনো লক্ষণ ছিল না। ডিসেম্বরের মধ্যে অটোমান এবং রেডিয়ান ডিফেন্ডাররা উভয়ই পুরোপুরি মানসিকভাবে ভেঙে পড়ে। অটোমান শিবিরে ব্যাপক প্রাণহানি ঘটতে থাকে, অনেকেই নানা রোগের শিকার হতে থাকে, আর অনেককে হত্যাও করা হয়। ইতিমধ্যে নাইট এবং রেডিয়ানদের সংখ্যাও ভয়ঙ্করভাবে কমে যায়, আর তারা জানত কোনো সাহায্য না পেলে তারা আর বেশিক্ষণ অটোমানদের বিরুদ্ধে টিকতে পারবে না। 11 ডিসেম্বর নাগাদ উভয় পক্ষের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়। সুলতান রোডসের নাগরিকদের আত্মসমর্পণ করলে খাদ্য এবং সুরক্ষা প্রদানের প্রস্তাব দেন, কিন্তু জোর করে শহর দখল করতে হলে তাদের মৃত্যু এবং দাসত্ব অবধারিত। ল্যাতিন এবং গ্রিক নাগরিকরা সুলতানের কাছে বারবার আশ্বাস চাইতে থাকে। এতে আলোচনা ভেস্তে যায় এবং সুলতান তার লোকদের আবারও শহরে বোমাবর্ষণ শুরু করার নির্দেশ দেন। 17 ডিসেম্বর অটোমান বাহিনী আবারও স্প্যানিশ ঘাঁটি দখল করে, আর এবার ঘাঁটিটা অটোমানদের হাতেই থাকে। নাইটদের জন্য এটা ছিল দারুণ এক খারাপ লক্ষণ। শহর রক্ষা করার মতো পর্যাপ্ত সৈন্য অবশিষ্ট ছিল না, এবং বিগত কয়েক মাসের অবিরাম গোলাবর্ষণে দেয়ালগুলো প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়ে পড়ে। 20 তারিখ একটি শান্তি চুক্তি করা হয়, যেখানে বলা হয় বেঁচে থাকা নাইটসদের ছেড়ে দেওয়া হবে এবং সুলতান কর্তৃক ক্রিটে যাওয়ার জন্য জাহাজ সরবরাহ করা হবে। রোডসের নাগরিকদের হত্যা করা হবে না, তাদের গির্জাগুলোর পবিত্রতা রক্ষা করা হবে এবং পরবর্তী 5 বছর যে কোনো প্রকার খাজনা সম্পূর্ণভাবে মওকুফ করা হবে। নাইটরা তাদের দুর্গ থেকে তখন রাজকীয় পোশাক পরে ঢোল বাজাতে বাজাতে পূর্ণ সম্মানের সাথে বের হয়ে আসে, আর সুলতান কর্তৃক দেওয়া জাহাজে করে সেই দ্বীপ ত্যাগ করে। অটোমান এবং পশ্চিমা সূত্র এই সম্পর্কে ভিন্ন ভিন্ন তথ্য প্রদান করে। পশ্চিমা সূত্র মতে অটোমানরা রোডসের বাসিন্দাদের উপর গণহত্যা চালায়, আর সেন্ট জন গির্জাটি তৎক্ষণাৎ মসজিদে রূপান্তরিত করে। অটোমানদের ক্ষয়ক্ষতির সংখ্যা নিয়েও সূত্রগুলোর মধ্যে রয়েছে নানা মতপার্থক্য। জানা যায় প্রায় 1000 থেকে 20,000-এর মতো হতাহতের ঘটনা ঘটে। রোডস বিজয়ের ফলে অটোমান সাম্রাজ্য পুরো মেডিটেরিয়ান সাগরে একক আধিপত্য অর্জন করে, কিন্তু অটোমানদের অতি শীঘ্রই আবারও যুদ্ধে হসপিটালারদের মুখোমুখি হতে হয়। আপাতত সুলতান সুলেমান ইউরোপের দিকেই তার মনোযোগ কেন্দ্রীভূত করেন এবং অতি শীঘ্রই শুরু হয় তার হাঙ্গেরি আক্রমণ এবং মোহাক্স যুদ্ধ।